মুক্তিযুদ্ধ এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসবে, নিঃসন্দেহে কোশ্চেন আসবেই। তবে একবার 38তম বিসিএস এর আগে একটা নিয়ম করেছিল যে বলা হয়েছিল যে 60 নম্বর আসবে মুক্তিযুদ্ধ থেকে 50 নম্বর। ওইবার 38তম বিসিএস এ ঘোষণা দেওয়ার পর প্রশ্ন আসছে 25 নম্বরের, কিন্তু 40তম বিসিএস এ প্রশ্ন আসছিল ঠিকই 60 নম্বরের প্রশ্ন আসছিল 40তমতে। এরপর আর কোনো পরীক্ষাতেই 20-এর উপরে আসেনি। 45তমতে 30 নম্বর এসেছে, তবে সেখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দুইটা সহ হলো 30 নম্বর। তো যাই হোক, আমি একটু কোশ্চেনগুলোর একটু শর্ট ডিসক্রিপশনে যাব প্রিভিয়াস কোশ্চেনের, দেন আমরা একটা শর্টকাট একটা ওয়েতে বের করব মুক্তিযুদ্ধ সম্পর্কে কি পড়া যায়। আমরা দেখি 45 বিসিএস এ প্রশ্ন আসছে 30, তার মধ্যে এক নম্বর ছিল স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য। স্বাধীনতা সংগ্রাম ধাপাধাপ লিখবেন ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আসছে। পার্থক্য কি? এবং আসছে যে 47 থেকে 71 পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো। 1947 থেকে 71 পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো লিখুন। এখন একটা বিষয় হলো স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য। এই কনসেপ্টের মধ্যে একটু প্রবলেম আছে। এখানে মুক্তিযুদ্ধ যদি বলা হয় তাহলে সেটা বোঝা যায় যে 1971 সালের 26শে মার্চ থেকে শুরু হয়ে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত এই গণনাটা যে এর মধ্যে যা ঘটছে সেটা হলো মুক্তিযুদ্ধ। কিন্তু আমাদের সংবিধানে একটা কথা বলা আছে, যেমন প্রস্তাবনায় আছে যে মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ না, মুক্তির সংগ্রাম। এখানে মুক্তির সংগ্রামের কথা বলা আছে, অর্থাৎ আমাদের সংবিধান অনুসারে মুক্তিযুদ্ধ না, সংবিধান অনুসারে কথাটা বলা আছে মুক্তির সংগ্রামের কথা বলা আছে। যাই হোক, স্বাধীনতা সংগ্রাম যেটা 1947 থেকে 71 পর্যন্ত বর্ণনা থাকে, কিন্তু একটা বিষয় হলো যে আমাদের সংবিধানে স্বাধীনতা সংগ্রামী শব্দটা কিন্তু নাই, এই শব্দটা নাই। কিন্তু 37তম বিসিএস এর সেম কোশ্চেনটা আসছে, আবার 45তম বিসিএস এই কোশ্চেনটা আসছে। প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকমের যে যে মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য, এরকম হওয়ার কথা ছিল। মানে এখানে যেটা বলছে যে প্রস্তাবনা যে মুক্তির সংগ্রাম, সেখানে কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধকে বুঝায়নি, সেটাকে বুঝিয়েছে কিন্তু মুক্তি সংগ্রাম বলতে যে 1947 সাল থেকে যে সংগ্রামটা সেটাকেই বুঝিয়েছে। বেসিক্যালি এটা মুক্তির সংগ্রাম হওয়ার কথা। স্বাধীনতা সংগ্রাম আমাদের শব্দে নাই। একটা বিষয়, স্বাধীনতা যুদ্ধ এই শব্দটা চালু করেছিল জিয়াউর রহমান 5ম সংশোধনীতে, এবং এটাকে বাতিল করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধ আমাদের সংবিধানে ছিল না, 5ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মুক্তির সংগ্রামের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম শব্দটা যুক্ত করেছিল। এটা কিন্তু অমিট করা হয়েছে 15th অ্যামেন্ডমেন্টে। তো তারপরেও কেন স্বাধীনতা সংগ্রাম শব্দটা লেখে তার কোনো ভিত্তি নাই। তবে যেহেতু পরীক্ষা আসছে, সেটা হলো যে স্বাধীনতা জাস্ট হলো যে কেউ যদি ডিক্লেয়ার করে সেটাই স্বাধীনতা সংগ্রাম, মানে যদি মনে করে যে স্বাধীনতার জন্য সে কাজ করছে সেটাই স্বাধীনতা সংগ্রামের একটা ব্যাপকতা বোঝায়। যেমন 1988 সালে প্যালেস্টাইন স্বাধীনতা ঘোষণা দিয়েছে। 1988 সালের জুলাই মাসে আলজেরিয়ার পার্লামেন্টে ইয়াসির আরাফাত বক্তব্য দিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, এবং ওখান থেকে ওদের স্বাধীনতা সংগ্রামটা কিন্তু চলমান। ব্যাপারটা হয়েছে যে আপনার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা সেই 47 সাল থেকেই, যখন পাকিস্তান সৃষ্টির পর থেকেই পাকিস্তানের প্রত্যেকটি বিষয়ের সাথে মানে আপোষ করেনি বাংলাদেশ, বা পূর্ব পাকিস্তান আপোষ করেনি। ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, তারপর গণঅভ্যুত্থান, এই সবগুলো হলো যে ওদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর মুক্তিযুদ্ধ হলো যে 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতার যে আমরা ঘোষণা দিয়েছি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করার পর এটা কিন্তু আসলে স্বাধীনতার সাথে মানে কোনো রিলেশন নাই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সাথে। এটা কখন স্বাধীনতার সাথে যুক্ত হয়? যখন হয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হয়েছে 10 এপ্রিল 1971।
এবং এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হয়েছে যে 26শে মার্চ থেকে যা হচ্ছে, 26শে মার্চ থেকে যা হচ্ছে তা মুক্তির সংগ্রাম, তা মুক্তিযুদ্ধ বা মুক্তির সংগ্রাম, সরি তা মুক্তিযুদ্ধ। ব্যাপারটা হলো যে 26শে মার্চ থেকে যা হচ্ছে তা মুক্তিযুদ্ধ। এই কথাটা কেন বলা হয়েছে? কারণ যখন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয় তখন কিন্তু এটাকে বাংলায় বলে স্বাধীনতার ঘোষণাপত্র। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে যে কেউ জানতো না, কৃষক, শ্রমিক, জনতা, তারা কিন্তু বঙ্গবন্ধু ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা 26শে মার্চ বঙ্গবন্ধু দিয়েছিলেন ইপিআর অর্ডেন্সে, এবং এই ইপিআর অর্ডেন্স তো সাধারণ মানুষের কাছে থাকে না, এবং এইটা বঙ্গবন্ধুর এই ভাষণটা যখন কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, তখন কিন্তু এটার যে 100 মেগাহার্টজ ছিল না, অর্থাৎ এটা মানে 15 থেকে 20 কিলোমিটারের বেশি এটা কিন্তু শোনার মতো অবস্থা ছিল না। তার মানে 15 থেকে 20 কিলোমিটার, এবং অনেকে বলছেন এটা ফেনীর পরে কেউ শুনতেই পায়নি। তার মানে 26শে মার্চ থেকে যেটা হচ্ছে এটা যে মুক্তিযুদ্ধ, সেটাকে ডিফাইন করেছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে। কারণ প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল জারি করলে এটা কেন কার্যকরটা 26শে মার্চ থেকে দেখানো হবে? 26শে মার্চ থেকে দেখানো হয়েছে এই কারণেই যে 26শে মার্চ বঙ্গবন্ধুকে যে প্রথম প্রহরে গ্রেফতার করেছে, এই গ্রেফতারের জন্যই আমরা আন্দোলন করতেছি না, আমরা বঙ্গবন্ধুর মুক্তির জন্যই আন্দোলন করতেছি না। পুরো সিস্টেমটাই হলো মুক্তিযুদ্ধ। আমরা লিবারেশন ওয়ার করতেছি, এটা মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছি। অর্থাৎ মুক্তিযুদ্ধটা ডিফাইন করেছে কিন্তু 10 এপ্রিলের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ঘোষণাপত্রে কিন্তু এটাকে ডিফাইন করা হয়েছে। কারণ কেউ জানতো না যে এই সময়টা যা হচ্ছে এটা মুক্তিযুদ্ধ। সবাই মনে করতো যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেছে, আমাদেরকে আক্রমণ করছে, আমরাও পাল্টা আক্রমণ করব। এটা মুক্তিযুদ্ধ যে মানে আমাদের যে সিনোপসিস বা আমাদের যেটা ফাইনাল সিনোপসিস হবে, এটা কিন্তু আমাদের পক্ষে মানে আমাদের জানানোর জন্যই এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা জারি করা হয়েছে। এখন বিষয় হলো যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স মধ্যে পার্থক্য কি? যে কোনো সময় প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর একটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হলো 26 মার্চের ঘটনা, 26 মার্চ 1971, আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা হলো 10 এপ্রিল 1971। এটা হলো বঙ্গবন্ধু জারি ঘোষণা করেছেন, আর এটা হলো শহীদ নজরুল। এখন ব্যাপারটা হলো দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটা বেসিক্যালি হলো আনুষ্ঠানিক, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হলো আনুষ্ঠানিক ঘোষণা, আর এটা হলো সরকারি ঘোষণা। তাহলে সরকারি ঘোষণা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এইটা বুঝতে হবে। এবং এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সই ডিফেন্স করেছে যে আসলে 26শে মার্চ থেকে যা হচ্ছে এটা মুক্তিযুদ্ধ। এরপরে আপনি এখানে কিন্তু অবশ্যই স্বাধীনতা ঘোষণাপত্রকে অ্যাড করতে হবে, নয়তো আপনি এটা উত্তরটা ভালোভাবে দিতে পারবেন না। আরেকটা বিষয়, 47 থেকে 71 পর্যন্ত এই মুক্তির সংগ্রামের যে বা স্বাধীনতা সংগ্রামের যে পর্যায়গুলো, সেগুলো লিখতে বলছে। এবং 47 থেকে 71 পর্যন্ত আমি একটুখানি আপনাদের ওকে কেমনে দেখা যায়, ওকে আপনি একজন কোশ্চেন করছেন প্যালেস্টাইন সংক্রান্ত, আমার লাস্টের স্বাধীনতা ঘোষণাপত্র নিয়ে কথা বলার আপনি এটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে 47 থেকে 71 পর্যন্ত যে ঘটনা, সেখানে অবশ্যই যেটা করবেন মানে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো, সেখানে সবাই ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি এএমএল প্রতিষ্ঠা থেকে শুরু করবেন, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা, কারণ এটা কিন্তু আমাদের উপমহাদেশের মানে যদি বলি আমরা পূর্ব পাকিস্তানের প্রথম কোনো পলিটিক্যাল পার্টি আওয়ামী মুসলিম লীগ। এরপরে ভাষা আন্দোলন লিখবেন, এরপরে যুক্ত ফ্রন্ট, নির্বাচন, আরেকটা হলো 62 শিক্ষা আন্দোলন। এখানে সংবিধান লেখার দরকার নেই, কারণ সংবিধানটা স্থায়ী ছিল না। তারপর হলো 6 দফা, তারপরে হলো 68 আগরতলা মামলা, গণ অভ্যুত্থান,
ও আইয়ুব বিরোধী জোট, আইয়ুব বিরোধী জোট বা আন্দোলন, জোট অবলিক আন্দোলন, এবং সেই আন্দোলনটাই হলো 11 দফা আন্দোলন। 11 দফার একটা পয়েন্ট করলে ভালো হয়। 11 দফা দেন হলো 70 নির্বাচন, 70-এর নির্বাচন। এগুলো শর্ট ডিসক্রিপশন করতে হবে, কারণ এখানে নাম্বার কিন্তু 15, 15 নম্বরে এখানে কিন্তু আপনাকে শর্ট ডিসক্রিপশন দিতে হবে, সবগুলো শর্ট ডিসক্রিপশন। এবং মনে রাখবেন শর্ট ডিসক্রিপশনের মধ্যে গুরুত্বটা বেশি প্রাধান্য পাবে, আর পুরোটা তো আলোচনা করতে পারবেন না, প্রত্যেকটা গুরুত্ব আলোচনা মানে এখানে প্রাধান্য পাবে। 6 দফা যে পুরোটা 6 দফা লিখলেই তো আপনার পুরো, এখানে আপনি 15 নম্বরের জন্য সময় পাবেন 18 মিনিট, মাত্র 18 মিনিট সময়ের মধ্যে আপনি সব ডিটেল লিখতে পারবেন না। সো এখানে প্রত্যেকটা টাচ করবেন আর গুরুত্বগুলোকে মেনশন করবেন। এই যে 68 আগরতলা মামলা, এখন আপনি কি মামলা লিখবেন, এখানে মামলাটা দেওয়া হয়েছে কেন সেটা ইম্পর্টেন্ট, যে 6 দফা আন্দোলনকে নস্যাৎ করার জন্য, 6 দফা আন্দোলনকে নস্যাৎ করার জন্য 68 আগরতলা মামলা দেওয়া হয় এবং বঙ্গবন্ধুকে 8 বার গ্রেপ্তার করা হয়। 6 দফা আন্দোলনের জন্য বঙ্গবন্ধুকে 8 বার গ্রেপ্তার করা হয়। এই বিষয়টা উল্লেখ করলে তখন দেখবেন যে ব্যাপারটা সুন্দর হবে। আমি এখন 2 নম্বর কোশ্চেনে যাই। প্রত্যেকটা কথা কিন্তু খেয়াল করবেন। 2 নম্বর না, আসলে বেসিক্যালি 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে যেটা সংক্ষিপ্ত আলোচনা আসছে, সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। একটা হলো 7 মার্চের ভাষণ, আর একটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। দেখেন 7 মার্চের ভাষণ, এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে 7 মার্চের ভাষণের ক্ষেত্রে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো এখানে মুক্তির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম বলছেন, দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন আর স্ট্রাগল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সংগ্রামের কথা বলছেন এই উক্তিটা। আর একটা হলো রক্ত যখন দিয়েছি, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষের মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ 2টি উক্তি যেন মিস না হয়। আরেকটা বিষয় হলো যে এখানে পলিটিক্যাল, যে রাজনীতির কবি বলছে যে পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি বলছেন যে নিউজ উইক ম্যাগাজিন, এই নিউজ উইক ম্যাগাজিনের এই তথ্যটা যেন মিস না হয়। এখন যদি প্রশ্ন আসতো যে গুরুত্ব আলোচনা করো, তাহলে কিন্তু আর ভিন্ন কথা ছিল। এই অর্থাৎ উক্তি 2টা যেন মিস না হয়। আর একটা হলো যে রাজনীতির কবি বলছেন নিউজ উইক ম্যাগাজিন যে 1971 সালের 5 এপ্রিল তাদের এডিশনে বঙ্গবন্ধুর ছবি দিয়ে বলছে যে পোয়েট অফ পলিটিক্স। এই 2টি বিষয়। এবং হলো আরেকটা বিষয় অ্যাড করবে, সেটা ইউনেস্কো, ইউনেস্কো যে 7 মার্চের ভাষণকে প্রামাণ্য দলিল বলেছে 2017 সালে, প্রামাণ্য দলিল বলছেন যে 2017 সালে এটা কিন্তু আলোচনায় আনবেন। এই উক্তি 2টা এবং হলো এই স্বীকৃতি 2টা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ জাদুঘর, মনে রাখবেন এটা 1996 সালের প্রতিষ্ঠা, এটা কিন্তু সরকারি না, এটা একটা ট্রাস্টি, এটা সরকারি না, একটা ট্রাস্টি। এবং এই মুক্তিযুদ্ধ জাদুঘর এরাই সরকারি না, এটা বেসরকারি একটা ট্রাস্টি। এবং এটি বর্তমানে হলো আগারগাঁও, আগে ছিল সেগুন বাগিচা, আগারগাঁও। পারলে একটু মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে আসতেন। আপনারা যদি সময় থাকতো তাহলে আমি বলতাম যে কয়েকটা অ্যাসাইনমেন্ট দিতাম যে এই জায়গায় ঘুরে আসেন। আসলে এখন ঘোরার কোনো সময় নেই। যদি পারেন, তারপরও যদি কারো কাছে ঢাকায় থাকেন, তাহলে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি আর মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, এই 2টা জায়গা একটু ঘুরে আসতে পারেন। একটা হলো বিজয় কেতন, যেটা ক্যান্টনমেন্টে বিজয় কেতন। এই কয়েকটা জায়গা একটু ঘুরে আসতে পারলে ভালো হতো। স্বাধীনতা জাদুঘর আছে সিরাজউদ্দিনের নিচে, মানে ভূগর্ভস্থ এটা। তাহলে একদিন সময় নিয়ে বা সকালে বেরোলেন, কয়েকটা জায়গায় ঘুরে আসলেন। যদি পারেন এটা একটু ঘুরে আসতে পারলে আপনার অনেক বেসিকটা অনেক ডেভেলপ হবে। একবার ঘুরে আসতে পারলেই দেখবেন যে অনেক কিছু জানা হয়ে যাবে। এই মুক্তিযুদ্ধ জাদুঘর কিন্তু এই বছর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো সুলতানাস ড্রিম। এই সুলতানাস ড্রিম যে এটা কিন্তু তারা এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, এই উপন্যাসটা, এটা কিন্তু ইয়া থেকে, মানে গ্রন্থটি, এটা কিন্তু ইউনেস্কো থেকে প্রামাণ্য দলিলের স্বীকৃতি পেয়েছে, ইউনেস্কো থেকে স্বীকৃতি পায়, এই যে গত সপ্তাহে পেয়েছে। এবং এটা কিন্তু ট্রাস্টি হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর, তারাই বিষয়টাকে তুলে ধরছে, তারা বিষয়টাকে তুলে ধরছে। এই ট্রাস্টিটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর।
ওকে, এরপরে হলো 45তম বিসিএস এর কোশ্চেন হলো, আপনি দেখবেন এখানে যে মুক্তিযুদ্ধ যে কত প্রকার হইতে পারে। মুক্তিযুদ্ধ আমি এটাকে 4টা প্রকারে বের করছি। মুক্তিযুদ্ধ 4 প্রকার। একটা প্রকার হলো যে মুক্তিযুদ্ধের আগের একটা ঘটনা, আর একটা হলো মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা, আর একটা হলো মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনা, আর একটা হলো বর্তমান ঘটনা। আপনি দেখেন মুক্তিযুদ্ধ কিন্তু এখনো সাম্প্রতিক, এখনো মুক্তিযুদ্ধের সংখ্যা এদিক সেদিক হয়, এখনো মুক্তিযোদ্ধাদের তালিকা হয়, এখনো দেখা যায় যে বীরাঙ্গনাদের স্বীকৃতি হয়, এখন পর্যন্ত যুদ্ধাপরাধের বিচার হয়। আলটিমেটলি মুক্তিযুদ্ধ কিন্তু এখনো কিন্তু সমসাময়িক, এখনো কিন্তু রিসেন্ট, অথচ 54 ইয়ার্স গন, 53 ইয়ার্স গন, কিন্তু এখনো কিন্তু এটা একেবারে জীবন্ত। আমরা দেখি পরে 44th বিসিএস এ কি কি আসছে। 44 বিসিএস এ 20 নাম্বার আসছে, 20 নাম্বার। সেখানে খুব ভালো প্রশ্ন আসছে। 1 নম্বরে আসছে মুজিবনগর সরকারের পরিচয় দিন। মুজিবনগর সরকারের পরিচয় দিন। এখানে কিন্তু পরিচয়ের কথা বলছে, মানে এখানে কয়েকটা বিষয়ের মধ্যে পরিচয় দিতে বলছে। পরিচয়টার মধ্যে প্রথমত হলো গঠন কিন্তু আগরতলা, এই কথাটা কিন্তু মেনশন করতে হবে, আগরতলায়। আর শপথ হয়েছে কিন্তু মুজিবনগরে, শপথ মুজিবনগরে। আর আগরতলায় 10 এপ্রিল গঠিত হয়, আর 17 এপ্রিল শপথ হয় মুজিবনগরে। ব্যাপারটা হলো যে মুজিবনগরের শপথ হয়েছে, মুজিবনগরে কেন শপথটা হলো সেটা সম্পর্কে একটা বিবরণ দিতে হবে। এখানে কেন মুজিবনগরে কেন শপথ হলো, এত জায়গা রেখে কেন হলো, কারণ কয়েকটা কারণে। একটা হলো যে আম্র কারণে হয়, এটা আম্র কারণে হওয়ার কারণে, কারণ এটা কিন্তু এপ্রিল মাসে হয়েছে, আর এপ্রিল মাসে কিন্তু আম গাছগুলো একটু ভরপুর থাকে আর কি। আম্র কারণে হয়েছে, এটার 3 দিকে পানি ছিল, 3 দিকে নদী আর কি, 3 দিকে নদী, আর উপরে আমের বাগান ছিল, এবং আমের বাগান এবং 3 দিকে নদী হওয়ার কারণে এখানটা অনেকটা নিরাপদ ছিল, অনেকটা নিরাপদ ছিল। এখন কথা হলো যে এটা কিন্তু আম্রকাণ্ডে যে ঠিক করা হবে বা হয়েছে, এটা কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত আসলে পড়াশোনা করে যতটুকু দেখা যায়, এটা বঙ্গবন্ধুর আসলে নির্ধারিতই ছিল, বঙ্গবন্ধু নির্ধারিতই ছিল। কেন? কারণটা হলো যে বঙ্গবন্ধু তিনি 25শে মার্চের আগে যখন তিনি মধ্যরাতে করেন, স্বাধীনতার ঘোষণা দেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেন, তখনই তার আগেই কিন্তু তিনি একটা চিঠি লিখে দিয়েছেন, যেটা হলো তাজউদ্দিন আহমেদকে একটা চিঠি দিয়েছেন, বলছেন যে তুমি ডক্টর কামাল হোসেন, তারা রানীগঞ্জের ওই বাড়িতে যাবে, একটা বাড়িতে যাবে, সেই বাড়ি থেকে তোমরা চিঠিতে সম্পূর্ণ বিবরণ লেখা থাকবে। তো সেখানে তাজউদ্দিন আহমদ এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম, এই দুইজন ওখানে উপস্থিত হন, কিন্তু ডক্টর কামাল হোসেন সঙ্গত কারণে হয়তো আসতে পারেন নাই, তার সাথে দেখা হয়নি, তখন তার মোবাইল ছিল না। তারপরে তারা পদ্মা পাড়ি দেয়, এবং ওখানে চিঠিতে যে নির্দেশনা লেখা থাকে, সেখানে পদ্মা পাড়ি দিয়ে শেখ তাজউদ্দিন আহমদ নৌকায় করে গিয়ে তারপরে ওই রোড দিয়ে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া হয়ে তিনি ওখানে 31 মার্চ গিয়ে পৌঁছান হলো ভারতের সীমান্তে। এবং ওখানে যে রুস্তুমজি, যিনি বিএসএফ এর প্রধান ছিলেন, তার ঠিকানা লেখা আছে, এবং কোন বিএসএফ সদস্য তাকে রিসিভ করবেন সেটাও লেখা আছে। এবং ওখানে চিঠিতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করা হবে সেটাও বিবরণ ছিল। ব্যারিস্টার আমিনুল ইসলাম একটা লেখা আছে, আমি বইটা আগের রিটেন ক্লাসগুলোতে আমি বইয়ের পৃষ্ঠাগুলো দেখাতাম, যে বাংলাদেশের এটা হলো বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, 4টা খণ্ড সেই বইয়ের মধ্যে আছে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়, সেই বইয়ের মধ্যে কথাগুলো লেখা আছে। সেখানে দেখা করার পরে উনি 4 তারিখে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন, এবং সেখানে বলা হয়েছিল যে তাজউদ্দিন আহমেদ তিনি যখন পরিচয় দেয় যে আপনি কে, তাহলে ইন্দিরা গান্ধী যখন বলে আপনি কে, তখন বলছে যে আমি বঙ্গবন্ধু সরকারের প্রধানমন্ত্রী। তখন ইন্দিরা গান্ধী খুব খুশি হয়, আমি এটাই চেয়েছিলাম যে একটা সরকার গঠন করা হোক। তখন বলছে যে তোমাদেরকে একটা হেলিকপ্টার দিলাম, এবং তোমরা বিএসএফ এর এই সদস্যগুলো তোমাদেরকে হেল্প করবে, তোমাদের কি কি দরকার সেটা আমাদেরকে জানাবে। তখন হেলিকপ্টার নিয়ে এবং তাজউদ্দিন আহমদ তিনি সীমান্তে যখন গেছেন, সীমান্ত যেতে যেতে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দদের বলেছেন যে আমরা একটি সরকার গঠন করব যারা 70 নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং তাদেরকে অমুক বিএসএফ সদস্যের সাথে দেখা করতে বলা হলো, যে অমুক বিএসএফ সদস্য
তারা তোমাদেরকে হেল্প করবেন। এবং তাদের মাধ্যমে, বিএসএফ এর মাধ্যমে ওই সদস্যদের জানানো হতো যে ওখানে একটা শপথ অনুষ্ঠান হবে, এবং তারা ওখান থেকে মানে তাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গিয়ে আম্রকাননে যান। মানে এখানে একটা বিষয় স্পষ্ট যে এতটুকু স্পষ্ট যে চিঠির মধ্যেই হয়তো বা অনেক কিছু লেখা ছিল। তাজউদ্দিন আহমেদ কেন ওখানে ইয়া করলেন, কারণ ওখানে তো বলা হয়েছে যে কেরানীগঞ্জের ওই বাসা থেকে তোমরা দেখা করবে এবং ওখানে একজনের কাছে সব নির্দেশনা থাকবে, তাদের মাধ্যমে তোমরা যাবে, এবং সেখান থেকে তো ওই নির্দেশনার মধ্যে হয়তো এটাও হয়তো লেখা ছিল। এখন একটা বিষয় হলো যে এখানে যে জিনিসটা হলো যে কেন করা হয়েছে, তারা 3 দিকে নদী এবং আমের বাগান ছিল। এখন পরবর্তীতে দেখা গেছে যে এখানে পলাশী যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এটা, তার মানে পলাশী যুদ্ধের কারণে কিন্তু এখানে হয়নি। আর এটা তো কখনই করবে না, কারণ পলাশী যুদ্ধ তো সাকসেসফুল না। আমরা পলাশী যুদ্ধের স্মৃতি বিজড়িত যদি স্থান হয়, তাহলে এটা কেন আমাদের স্বাধীনতার অভ্যুদয়ের ইতিহাস হবে? তার মানে এটা তো আমাদের মানে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। এটা কখনো মানে এর সাথে রিলেশন কখনো করবেন না, এটা কাকতালীয় আর কি, যে পলাশী যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ওইটা ছিল। এখানে মুজিবনগর সরকার পরিচয় দিন বলছে যে সরকারের যে দায়িত্বপ্রাপ্ত 6 জন, দায়িত্বপ্রাপ্ত 6 জনের পরিচয় দিতে হবে। এই 6 জনের পরিচয় দিতে হবে। এটা গুরুত্ব লেখার দরকার নাই, এটার তাৎপর্য লেখার দরকার নাই, এটার ইতিহাস লেখার দরকার নাই, এসব লেখার দরকার নাই। এখন একটা বিষয়, মুজিবনগর সরকারকে কোন সরকার বলা যায়? একটা বিষয় আছে যে প্রবাসী সরকার বলা যায় কিনা, প্রবাসী সরকার বলা যায়, আরেকটা হলো অস্থায়ী সরকার বলা যায়। অস্থায়ী সরকার বলা যায় কোনটা? প্রবাসী সরকার বলা যায়, এটার পক্ষে আছে যে হ্যাঁ এটাকে প্রবাসী সরকার বলা যায়। অস্থায়ী সরকার বলা যায়, কিন্তু এটাকে অস্থায়ী সরকার বলা যায় না। এটি বাংলাদেশের প্রথম সরকার, এই কথাটা মনে রাখতে হবে। এটি বাংলাদেশের প্রথম সরকার, এটি বাংলাদেশের অস্থায়ী সরকার না, এটি বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সরকার বলা যাবে না, প্রবাসী সরকার বলা যায়। এরপরে যেটা সেম প্রশ্ন সেম ভাবে পরপর রিপিট হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ আসে। এই প্রশ্ন 37তম এসেছিল, যেটা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তি সংগ্রাম। ট্রাস্টি জিনিসটা কি জানাবেন স্যার কাইন্ডলি। ট্রাস্টি বিষয়টা হলো যে অনেকের মালিকানায়, অনেকের সাহায্যে প্রতিষ্ঠিত হয়। এটা কি রেকর্ডেড থাকবে? যে থাকবে। ট্রাস্টি মানে কি কাইন্ডলি একটু বলবেন। বলছি ভাই, হাতের লেখা দুর্বোধ্য এবং বাজে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে লেখার পরিমাণ, পেজ এবং স্ট্র্যাটেজি কি হলে দেশ থেকে রেহাই পেতে পারি? যত শর্টকাট ওয়েতে লেখা যায়, যত আর্ট রাখা যায়। একটা আমি শেষে বলবো যে মুক্তিযুদ্ধের সম্পর্কে লিখতে গেলে আপনি কোন কোন বিষয়গুলোকে ফোকাস করবেন। এই 6 জনকে লিখতে হবে যখন আপনি পরিচয় দিন। আরেকটা বিষয় প্রশ্ন আসছিল যে প্রবেশ সরকার বলা যায় কিনা, 38তম বা 36তম প্রশ্নটা আসছিল, অস্থায়ী সরকার বলা যায় কিনা। আসলে এখানে না হবে উত্তর। 44তম 2 নম্বর প্রশ্ন। 44তম 2 নম্বর প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অবদান বিশ্লেষণ করুন। মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের অবদান বিশ্লেষণ করুন। এখানে একটা বিষয় আসছে, অবদান বিশ্লেষণ করুন। এখানে কিন্তু মুজিবনগর সরকারের লেখছে বাংলাদেশ সরকার অবদান বিশ্লেষণ করে। এটি বাংলাদেশের প্রথম সরকার, এটিকে অস্থায়ী সরকার বলা যাবে না। অবদান বিশ্লেষণ করে এখানে মুক্তিযুদ্ধ পরিচালনার কথা বলছে, যেখানে যে বিষয়গুলো আসবে প্রথমত হলো যে রণকৌশল ঠিক করা। এই সরকার রণকৌশল ঠিক করতে বৈঠক করছে, এবং সেটা হলো 17 জুলাই। আপনারা জানেন যে 11 থেকে 17 জুলাই একটা বড় ধরনের একটা বৈঠক হয়েছিল 1971 সালে। এটা হয়েছিল যে কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে। এই যে এখানে রণকৌশল ঠিক করেছে, সেক্টরে ভাগ করেছে। এই সেক্টর ভাগটা কিন্তু 10 এপ্রিল করেছে। 10 এপ্রিল 4টি করেছে, আর 11 জুলাই গিয়ে এটা হয়েছে 11টি। এর আগে 11 এপ্রিলে গিয়ে হয়েছে আরো 3টি, মোট 7টি হয়েছে। 11 এপ্রিলে হয়েছে 4 + 3 = 7টি, আর 11 জুলাই হয়েছে 11টি। তাহলে সেক্টর গঠন, এটা একটা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে একটা প্রশাসন গঠন, এবং এখানে কিছু প্রশাসন গঠন করেছে। সেক্টর গঠন করেছে যখন, সেক্টরে তিনি কি করেছেন? কমান্ডার নিযুক্ত করেছেন, মুক্তিযুদ্ধের কমান্ডার। তারপর চিফ
চিফ অফ স্টাফ, চিফ কমান্ডার, যেটা মানে ওসমানীকে করা হয়েছে। তারপরে চিফ অফ স্টাফ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক ঘোষণা করা হয়েছে, সর্বাধিনায়ক ঘোষণা। তারপর ডেপুটি কমান্ডার কমান্ডার করা হয়েছে, ডেপুটি ডেপুটি কমান্ডার, সর্বাধিনায়ক। তারপর হলো ডেপুটি কমান্ডার, যেটা একে খন্দকারকে করা হয়েছে। আপনি দেখবেন ইসের মধ্যে প্রিলি গাইড, বেসিক প্রিলি গাইড কিন্তু রিটেনে খুবই কাজে লাগবে। ডেপুটি কমান্ডার এছাড়া হলো প্রশাসনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছে। আমরা যেমন দেখি রণকৌশলে 11টি সেক্টর ছিল, 65টি সাবসেক্টর ছিল, ঠিক তেমনি প্রশাসনও কিন্তু সিভিল যে কমিটি ছিল সেখানেও কিন্তু 11টি প্রশাসনিক সেক্টর ছিল, 11টি প্রশাসনিক সিভিল সেক্টর ছিল, সিভিল সেক্টর ছিল, 11টি প্রশাসনিক সিভিল সেক্টর ছিল, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সদস্যবৃন্দ ছিল। যেমন এখানে ছিল পুলিশ এবং অ্যাডমিন ক্যাডারদের, পুলিশ এবং অ্যাডমিন ক্যাডারদের বা অ্যাডমিন প্রশাসনের অ্যাডমিন কর্মকর্তাদের, তারা থাকতেন দুজন প্রধান এবং সদস্য থাকতো আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই 11টি কিন্তু সিভিল সেক্টর ছিল। তাহলে যুদ্ধ পরিচালনায় এটা করতো। তারপরে হলো কি যে দূতাবাস গঠন করেছে, বিভিন্ন জায়গায় দূতাবাস গঠন করেছে। তারপরে হলো জনমত গঠন করেছে, জনমত গঠন। তারপরে হলো তারপরে হলো কি যে ভারত থেকে সহায়তা, অর্থাৎ বাংলাদেশ ফান্ড করেছে, সহায়তা গ্রহণ বা বাংলাদেশ ফান্ড। এই বাংলাদেশ ফান্ড কিন্তু ছিল মানে ভারত 1 কোটি রুপি দিয়েছিল, সেটার উপরে বেস করে, এবং পূর্ব পাকিস্তানের যে মুদ্রা ছিল সেই মুদ্রার উপরে তাৎক্ষণিকভাবে যে মুদ্রা সংগ্রহ ছিল সেখানে বাংলাদেশ ফান্ড লিখে, বাংলাদেশ সিলমোহর দিয়ে তারপরে কিন্তু এটাকে বাজারজাত করা হয়েছে। তো এই বাংলাদেশ ফান্ড গঠন করা হয়েছে। এগুলা কিন্তু যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হলো জাতিসংঘে প্রস্তাব উত্থাপনের সহায়তা। তারপরে হলো যে আত্মসমর্পণের পর যে স্বীকৃতি আদায় পর্যন্ত এই যুদ্ধ পরিচালনায় তাদের ভূমিকা ছিল। নাম্বার 3, এর 10 নম্বরের কোশ্চেন ছিল যে মুক্তিযুদ্ধ সরকারকে প্রবেশকর বলা যায় কিনা। বিডি সরকারকে, বাংলাদেশের যে সরকারকে মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকার বলা যায় কিনা, প্রবাসী সরকার বলা যায় কিনা? জি, এটা বলা যায়। প্রবাসী সরকার বলা যায়, কিন্তু অস্থায়ী সরকার বলা যাবে না। নাম্বার 43 বিসিএস এর 43তম বিসিএস এর প্রশ্ন ছিল 20 নম্বর। একটা প্রশ্ন ছিল শুধু, যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের বিবরণ। ওই একই প্রশ্ন, আন্দোলন সংগ্রামের বিবরণ। এখানে কিন্তু খুব ক্যালকুলেটিভ ওয়েতে আগাতে হবে, খুবই ক্যালকুলেটিভ ওয়েতে আগাতে হবে। সব কিন্তু আহামরি লিখে পৃষ্ঠা ভরানো যাবে না। এটা 20 নম্বরের কোশ্চেন, 24 মিনিট সময় পাবেন। প্রত্যেকটা পয়েন্ট টাচ করবেন এবং প্রত্যেকটা পয়েন্টের তাৎপর্য, এটাকে বেশি ফোকাস করতে হতো। 41st বিসিএস, 41তম বিসিএস, এখান থেকে প্রশ্ন আসছে 20 নম্বর প্রশ্ন আসছে, এবং 20 নম্বরে ছিল আসলে পাস করে। হ্যাঁ, 20 নম্বর পাস করে প্রশ্ন ছিল। এক ছিল 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ বলছে কি, 1 নম্বর, যে মুক্তিযুদ্ধে নিম্নোক্ত ঘটনার প্রভাব আলোচনা করুন। নিম্নোক্ত ঘটনার প্রভাব আলোচনা করুন। এই প্রভাবের মধ্যে যেগুলো আছে, যেমন আছে আপনার ভাষা আন্দোলন, 7 মার্চের ভাষণ,
7 মার্চের ভাষণ, আর একটা হলো 69-এর গণ অভ্যুত্থান। 69-এর গণ অভ্যুত্থান মনে হয় একটু পিছনে হলে ভালো হবে। এখন দেখেন এখানে বসে তাৎপর্য, এখন ভাষা আন্দোলনের প্রভাব, ভাষা আন্দোলনের প্রভাবের মধ্যে যদি আপনি লিখতে চান, এই আন্দোলন নিয়ে লিখে কিন্তু কুলোতে পারবেন না। যেটা হলো যে জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য গঠন, বাঙালি জাতীয়তাবাদের উত্থান, জাতীয়তাবাদের চেতনার উদ্ভব বা চেতনার উত্থান, বাঙালি জাতীয়তাবাদের চেতনার উদ্ভব ভাষা আন্দোলনের মধ্যে। আর একটা হলো যে বৈষম্যের প্রতিবাদ, বৈষম্যের প্রতিবাদ, গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক চেতনার উদ্ভব। কারণ বেশিরভাগ মানুষ বাংলাকে পছন্দ করে, সেজন্য গণতান্ত্রিক চেতনার উদ্ভব। আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন কোশ্চেন দেখবেন 5, আপনি এখানে 5টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন চোরামি করবেন, যেমন আগের পৃষ্ঠায় 3 নম্বর লিখছেন, পরের পৃষ্ঠায় 5 নম্বর লিখবেন, মাঝখানে 4 গায়েব হয়ে যাবে, ধরতে পারবে না, অনেক সময় ধরতে পারে না। তাহলে এখন বিষয় হলো যে 5টি পয়েন্ট আপনার রাখবে। দেখেন একটা দিলেন কি, জাতীয় ঐক্য, বাঙালি জাতীয়তাবাদের চেতনার উদ্ভব, তারপরে কি বৈষম্যের প্রতিবাদ, গণতান্ত্রিক চেতনার উদ্ভব, আর একটা সাংস্কৃতিক চেতনার উদ্ভব। বাংলা ভাষাটা একটা সাংস্কৃতিক বিষয়। 7 মার্চের ভাষণ, এর প্রভাব লাগবে। 7 মার্চের ভাষণে কি ছিল? 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধুর কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। একটা হলো স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম 1 নম্বর পয়েন্ট দিয়ে। এগুলো কিন্তু অবজেক্টিভ স্টাইলে লিখতে হয়। আপনি একটা বিবরণমূলক কোশ্চেন আসবে, কিন্তু সেখানে আপনি অবজেক্টিভ ভাবে উপস্থাপন করলেই নাম্বার বেড়ে যাবে। এখন অনেকে ভাষা আন্দোলনের তাৎপর্য প্রভাব লিখতে গিয়ে সে কিন্তু খালি লিখতেই থাকবে। আপনি এখানে 5টা পয়েন্ট দিবেন, নাম্বার বেড়ে যাবে। ঠিক তেমনি 7 মার্চের ভাষণে এখানে 5টা পয়েন্ট দিয়ে নাম্বার বেড়ে যাবে। তো দেখেন আপনি স্বাধীনতার ঘোষণা সম্পর্কে পেয়েছেন। তারপরে হলো কি, তারপরে হলো যে তিনি মানে ইতিহাস চর্চা বা ইতিহাসের বহিঃপ্রকাশ, তার ভাষণে বহিঃপ্রকাশ ছিল। যে তিনি কি বলছেন, 23 বছর ইতিহাস, করুণ ইতিহাস, 52 সালে রক্ত দিয়েছি, 54 সালে নির্বাচনে জয়লাভ করে গদিতে বসতে পারি নাই, 66 6 দফার 7ই জুনে 6 দফা আন্দোলনে আমার মনুমিয়া সরকারকে হত্যা করা হয়েছে, 69 রক্ত দিয়েছি, 70 নির্বাচনে জয়লাভ করে গদিতে বসতে পারি নাই। এই যে ইতিহাসের বহিঃপ্রকাশ। নাম্বার 3 যদি বলেন, 7 মার্চের ভাষণের আরেকটা প্রভাব ছিল কি, আরেকটা প্রভাব ছিল যে ঐক্য, তোমাদের মধ্যে বাঙালি অবাঙালি যে আছো তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং শেষ রক্তবিন্দু দিয়ে তোমরা চেষ্টা করবে। নাম্বার 4 যেটা, সেটা হলো যে দাবি উত্থাপন। এবং এখানে বঙ্গবন্ধু 4 দফা দাবি দিয়েছেন, যে সামরিক আইন উড্র করতে হবে, সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে হত্যার বিচার করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে ঘোষণা, ইতিহাসের বহিঃপ্রকাশ এখানে, বা ইতিহাসের প্রতিচ্ছবি উপস্থাপন, তারপর হলো জাতীয় ঐক্যের কথা বলছেন, তারপরে কি বলছেন, দাবি উত্থাপন করেছেন। নাম্বার 5, এখানে একটা বিষয় তিনি বলছেন, স্যাক্রিফাইসের কথা বলছেন। স্যাক্রিফাইসকে বাংলা কি বলা যায়? আত্মত্যাগ। তিনি কি বলছেন এখানে বক্তব্যের মধ্যে, যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি পিএম পোস্ট চাই না, প্রধানমন্ত্রী চাই, আমি দেশের মানুষের মুক্তি চাই, আমি প্রধানমন্ত্রী চাই, দেশের মানুষের মুক্তি চাই। তিনি বলছেন না যে লাশের উপর পাড়া দিয়ে শেখ মুজিবুর রহমান অ্যাসেম্বলিতে বসতে পারে না, আমি প্রধানমন্ত্রী চাই, আমি দেশের মানুষের মুক্তি চাই, জয় বাংলা। এইভাবে এরপর 69 গণঅভ্যুত্থানের প্রভাব। গণঅভ্যুত্থানের প্রভাব কি হয়েছে এখানে হলো যে, মানে গণঅভ্যুত্থানের প্রভাব যেটা হলো যে, মানে চেতনার উদ্ভব, মানে প্রতিবাদের চেতনার উদ্ভব হয়েছে। নাম্বার 2 হলো যে মিথ্যা মামলা প্রত্যাহার। এই আন্দোলনের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার করা যায়। এবং এই আন্দোলনের মাধ্যমে কি হয়েছে, যে অবৈধ শাসককে উচ্ছেদ। কারণ এই গণঅভ্যুত্থানের পরেই কিন্তু আইয়ুব খানের সরকারের পতন হয়। তারপরে অবৈধ শাসককে উচ্ছেদ। তারপর হলো নাম্বার 4 যেটা, সেটা হলো যে 6 দফার দাবির যৌক্তিকতা। কারণ 6 দফার দাবির যৌক্তিকতা কেন? কারণ হলো 6 দফা দাবিকে নস্যাৎ করার জন্যই কিন্তু আগরতলা মামলা দেওয়া হয়েছিল।
আর সেটাই হলো যে 6 দফা দাবির যৌক্তিকতা উপস্থাপন করা হয়েছে 69 গণ অভ্যুত্থানে। নাম্বার 5 যেটা, সেটা হলো যে মুক্তির চেতনা। আর একটা পয়েন্ট, মুক্তির চেতনা, বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় এবং এই মুক্ত করার জন্য যে আন্দোলন, সেটাই বাঙালি জাতির মুক্তি চেতনাকে উজ্জীবিত করে। খুবই কনক্রিট ওয়েতে লিখতে হবে, পয়েন্ট দিতে হবে এবং এক কথায় মূল কথা লিখতে হবে। মানে এক লাইন লিখবো, মূল কথা লিখবো, তাৎপর্যমণ্ডিত, সুশোভিত এগুলো কিন্তু ইউজ করা যাবে না। লিখবেন ডিরেক্ট, ইনফরমেশনও থাকবে তথ্যের মধ্যে, মানে লেখার মধ্যে ইনফরমেশনও থাকবে, প্লাস হলো আপনার গাঠনিক একটা বিষয় থাকবে। আমি বুঝতে পারি নাই, ব্যাপারটা হলো যে পয়েন্ট মানে কম লিখবো, কিন্তু জাস্ট একেবারে মানে ইনফরমেটিভ লিখবো। নাম্বার যদি বলি, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসছে 41তমতে, আরেকটা প্রশ্ন আসছে 2 নম্বর, সেটা হলো যে 7 মার্চের ভাষণকে প্রামাণ্য দলিল ঘোষণা করেছে কে? প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা, কখন? হিসেবে কোন সংস্থা, কখন ও কেন? কখনো কেন স্বীকৃতি দেয়? কখন কোন সংস্থা? ইউনেস্কো। কখন? 30 অক্টোবর 2017। কেন? 7 মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির স্ফুলিঙ্গ বা মুক্তির উৎসব, মুক্তির স্পিরিট। 40th BCS এ এখানে কোশ্চেন আসছে 60 নম্বরের। 60 মার্কসের কোশ্চেন আসছে এখানে 40তমতে। দেখেন যে কোশ্চেনগুলো আসছে সবগুলো বলতে গেলে মানে অর্ধেক বলতে গেলে এটা ছিল সমসাময়িক। চল্লিশতম BCS এর প্রশ্ন, এখানেও সেম কোশ্চেন আসছে, স্বাধীনতা সংগ্রামের প্রভাব বর্ণনা করুন। কি আসছে? 6 দফা আসছে, 6 দফা আন্দোলন। এরপরে আসছে 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 7 মার্চের ভাষণ। 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন। দেখেন এখানে প্রভাব জিজ্ঞেস করছে 6 দফা। এখানে যদি 6টা দফা দেন তাহলে ভুল করবেন, 6 দফা দেওয়ার দরকার নেই। এখানে হলো যে 6 দফা আন্দোলনের প্রভাব, যেহেতু এখানে 5 নম্বরের কোশ্চেন, আপনি পারলে 5টা করে পারলে পয়েন্ট দিবেন, না পারলে 3টা দিলেও চলবে, কিন্তু 5টা দিলে ভালো হয়। 7 মার্চ তো আগেও বললাম, গণ অভ্যুত্থান তো আগেও বললাম। 6 দফা আন্দোলনের প্রভাব যদি বলে আপনাকে, যে প্রভাব কি? 6 দফা আন্দোলনের প্রভাব হলো যে প্রথমত হলো যে এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকবে, তারপরে হলো যেটা, সেটা হলো কি যে আপনার প্রদেশের আর্থিক নির্ভরতা বৃদ্ধি পাবে, আর্থিক অনির্ভরতা দূর হবে। তারপরে হলো যে নিরাপত্তা হবে, কারণ প্রদেশে এবং কেন্দ্রে আলাদা কি হবে? প্যারামিলিটারি ফোর্স হবে। তারপরে ব্যাংক ও অর্থ ব্যবস্থার প্রসার ঘটবে। তারপর হলো কেন্দ্রের আধিপত্য কমবে। এবং এই যে প্রভাব, এই প্রভাবগুলোই স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করে। 70 নির্বাচনে কি হয়েছে? 70 নির্বাচনে ইশতেহার ছিল কিন্তু 6 দফা আন্দোলন, এটা জানি। 70 নির্বাচনের ইশতেহার কি ছিল? ইশতেহার ছিল 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন ছিল ইশতেহার। তার মানে কি?
এই নির্বাচনের প্রভাবটা যদি বলি 6 দফাকে সমর্থন করা হয়। তারপর হলো বাঙালির ঐক্যের বহিঃপ্রকাশ ঘটে এবং দেখা যায় যে এখানে 74.something বা প্রায় 75% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, কারণ আওয়ামী লীগ এখানে বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে উজ্জীবিত করে। এরপর যদি বলেন 70 নির্বাচনে যে জিনিসটা হয় সেটা হলো যে স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ কারণ 6 দফা আন্দোলনটার উদ্দেশ্যই ছিল বাংলার মুক্তি সনদ, তার মানে চার্টার অফ ফ্রিডম হিসেবে এই স্বাধীনতার বহিঃপ্রকাশটা ঘটে 70 নির্বাচনের ফলে। এরপরে যদি বলেন 70 নির্বাচনের প্রভাব কি, 70 নির্বাচনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব হলো যে এখানে অবাঙালিদের বয়কট করা হয়। বাংলাদেশে যারা অবাঙালি ছিল তারা এখানে একটি আসন লাভ করতে পারেনি এবং অবাঙালিদের একেবারে চূড়ান্তভাবে বয়কট করা হয়। আরেকটা বিষয় হলো 70 নির্বাচনের আরেকটা বিষয় বলতে পারি যে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থাশীল, কারণ বঙ্গবন্ধু এখানে নেতা ছিলেন। এই হলো বিষয়। এখন দেখেন 2 নম্বরের প্রশ্ন ছিল কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধাপরাধী না যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধ বলতে কি বোঝায়, কি বুঝেন? যুদ্ধাপরাধ বলতে কি বোঝেন? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যুদ্ধাপরাধ বা ওয়ার ক্রাইম, এই ওয়ার ক্রাইম সম্পর্কে বলা আছে ইউডিএসআর 1948 এবং ইউডিএসআর 1948 বলা আছে যে যুদ্ধাপরাধ হলো 4টি, ওয়ার ক্রাইম হলো 4টি, অর্থাৎ যুদ্ধকালীন 4টি অপরাধ। যুদ্ধকালীন 4টি অপরাধ হলো যুদ্ধাপরাধ। যুদ্ধকালীন 4টি অপরাধ কি কি? 1, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। এবং মানবতা বিরোধী অপরাধ কিন্তু 11টি। এই অপরাধ কিন্তু আবার 11টি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এগুলো। নাম্বার 2 হলো টর্চার মানে নির্যাতন। নাম্বার 3 হলো রেপ। নাম্বার 4 হলো আর্সন মানে অগ্নিসংযোগ। এই 4টা অপরাধ হলো যুদ্ধাপরাধ, ইউডিএসআর এ বলা আছে। এবং যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত আইন এটা হলো রোম স্ট্যাটু 1998। যুদ্ধাপরাধ সংক্রান্ত যে আইন, সে আইনের নাম হলো রোম স্ট্যাটু 1998, বিচার সংক্রান্ত আইন। এবং এই যে আইনটাতে বিডি স্বাক্ষর করে, বিডি সাইন্ড ইন 23rd March 2010। বাংলাদেশ 2010 সালের 23 মার্চ স্বাক্ষর করে। এবং বিচার সংক্রান্ত যে আইন সেটা হলো রোম স্ট্যাটু, আর বিচার সংক্রান্ত যে আদালত, এই আদালতের নাম হলো আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 2002। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 2002 সালে প্রতিষ্ঠা করা হয়। আদালত বললে আইসিসি 2002, আর আইন বললে রোম স্ট্যাটু 1998। এখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে 23rd March 2010 এবং এই আইসিসি সদস্য পদ বাংলাদেশ লাভ করে 23 মার্চ 2010 সালে। এখানে যুদ্ধাপরাধ যেহেতু বলছে, আপনি এখানে একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত যে আদালত তার নাম হলো আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 2010। তাহলে বিডি আদালত, যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশের আদালত, তার নাম আইসিটি 2010। আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এবং এটা গঠন করা হয়েছে কিন্তু 2010 সালে। বাংলাদেশের আদালত আইসিটি 2010।
আইসিটি 2010। এখন দেখেন যুদ্ধাপরাধ কাকে বলে আপনি বুঝতে পারলেন, মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশে যেটা হচ্ছে আপনি খেয়াল করবেন, আমাদের কিন্তু এখন মানবতা বিরোধী অপরাধ চলতেছে। এই মানবতা বিরোধী অপরাধ শেষ হওয়ার পরে টর্চারের অপরাধ শুরু হবে, টর্চারের পরে রেপের অপরাধ শুরু হবে, তারপরে অগ্নিসংযোগের অপরাধ শুরু হবে। তবে প্রথম অপরাধী যদি এইগুলো করে থাকে তাহলে একই সাথে বিচার হবে। বাংলাদেশে যেটা করবে, পরবর্তীতে বলবে যে 1 নম্বর অপরাধের বিচার, 1 নম্বর অপরাধের জন্য কে মামলা করতে আগ্রহী, অমুক তারিখের মধ্যে মামলা করবে। ওরা না করলেই তখনই মানে যে ট্রাইব্যুনালটা হবে সেটা হবে অ্যাগেনস্ট টর্চার, টর্চারের এগেনস্ট হবে, দেন হবে এগেনস্ট রেপ, তারপরে হবে এগেনস্ট আর্সন। এরকম করে যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল, আমি 2010 সালেও বলেছিলাম যেটা মিনিমাম 50 বছর লাগবে, আমি এখনো বলি মিনিমাম 40 বছর লাগবে, আরো প্রায় 30 বছর এটা চলবে, মিনিমাম 30 ইয়ার্স এটা চলতে হবে, নয়তো এটা করতে পারবে না, শেষ করতে পারবে না। দেখেন যুদ্ধাপরাধী বিষয়টা আছে যে নাম্বার, এখানে একটা প্রশ্ন আসছে নাম্বার 3 40তম বিসিএস এ, যে বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচারের তাৎপর্য কি? বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের তাৎপর্য কি? বিচারের তাৎপর্য কি? বাংলাদেশে যে এইটার যে তাৎপর্যটা, এটা যে মানে তাৎপর্য বর্ণনা করুন স্বরূপ, তাৎপর্য বর্ণনা করুন। এটা 5 না 10 আসছে আমার খেয়াল নাই, কত নম্বর আসছে আমার মনে নেই। তবে দেখেন তাৎপর্য বর্ণনা করুন, এটা কেন দরকার? যুদ্ধাপরাধের বিচারটা আসলে আমাদের জন্য কেন দরকার? প্রথমত হলো যে ন্যাশনাল একটা ডিগনিটি আছে, ন্যাশনাল ডিগনিটি বা আত্মমর্যাদার বা জাতীয় আত্মমর্যাদার বহিঃপ্রকাশ ঘটে বিচারের কারণে। আরেকটা বিষয় হলো যে যুদ্ধাপরাধী বিচারের কারণে এটা হয় কি, এটা দৃষ্টান্ত স্থাপন হয়, দৃষ্টান্ত স্থাপন। যদি এটা কখনো বিচার না হতো তাহলে কখনো দৃষ্টান্ত স্থাপন করা যাইতো না। তাহলে বিচার যদি এখানে যদি কখনো যদি বিচার না হইতো তাহলে আসলে কেউ অপরাধ করে পার পেয়ে যায় এবং তারা মন্ত্রী হতে পারে, তারা এদেশে ফ্ল্যাগ বহন করতে পারে, সেটা সবাই মনে করতে পারত। এরপর হলো যুদ্ধাপরাধী বিচারের তাৎপর্য একটা বুঝে বসে যে মানে অন্যায় তা সবসময় অন্যায়, অন্যায়কে মানে অন্যায় হিসেবে ঘোষণা করা, হিসেবে মানে স্বীকৃতি প্রদান। যিনি অন্যায়কারী তিনি অন্যায়কারী থাকবেন, যিনি অন্যায় হবেন তার অন্যায় করবেন, অন্যায়টা অন্যায়ভাবেই স্থাপিত হবে। দৃষ্টান্ত স্থাপন ন্যাশনাল ডিগনিটি বা আত্মমর্যাদার একটা বিষয়। আর একটা হলো কি জাতীয় চেতনার উদ্ভব ঘটে, জাতীয় চেতনার উদ্ভব ঘটে যে অপরাধী যারা ছিল তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে যে জাতীয় একটা চেতনা তৈরি হয়, যে যুদ্ধাপরাধ বিষয় বিরোধীদের একটা চেতনার উদ্ভব হয় এবং ভবিষ্যতে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করার সুযোগ। এরকম 5টা পয়েন্ট দিবেন যদি 5 নম্বরের কোশ্চেন থাকে, এটা আসলেই দরকার বা অত্যন্ত জরুরি ছিল। এরপরে এখান থেকে প্রশ্ন আসছে যে পিবিআই এর ফলে তদন্ত, পিবিআই গঠনের ফলে তদন্তে ইতিবাচক দিক, এটা অবশ্যই বলবেন। 5 নম্বরের কোশ্চেন ছিল যে পিবিআই তে এখানে ছিল, মানে অবশ্যই তদন্ত ইতিবাচক দিক ছিল। নাম্বার 5 যেটা, এটা 47 থেকে 71 পর্যন্ত প্রশ্ন আসছে, 1947 থেকে 71 2 নম্বরের প্রশ্ন আসছে। তাহলে বেসিক্যালি এখানে এই প্রশ্নটা 3বার দেখলাম এখন পর্যন্ত, 40-এ দেখলাম, 45-এ দেখলাম, আর মনে হয় 43-এ দেখলাম। 47 থেকে 71 কিন্তু প্রশ্ন বেশি আসতেছে। এরপরে যেটা সেটা হলো যে 38 বিসিএস, 38তম বিসিএস এ প্রশ্ন আসছে 25 নম্বর 25 প্রশ্ন ছিল যে কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। যে প্রশ্নটা ভাবছিলাম, কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, যেটা একটু আগে আলোচনা করেছিলাম। 5 নম্বরের কোশ্চেন যদিও, কিন্তু স্পেসিফিক আনসার হলে আপনি 4 থেকে 4.5 পেয়ে যাবেন। 2 নম্বর প্রশ্ন হলো
মুক্তিযুদ্ধে ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, চীন ও ভারতের ভূমিকা। চীন ও ভারতের ভূমিকা কি? এটা 10 নম্বরের কোশ্চেন ছিল। আপনি যদি এই কোশ্চেনটা ভালো করে আনসার করতে চান, আমি মনে করি যে বিষয়টা বেসিক ভিউ প্রিলি গাইডে পাবেন। বেসিক ভিউ প্রিলি গাইডে ডিসেম্বরের ঘটনাগুলোর মধ্যে দেখবেন সেখানে শর্ট করে সব ইনফরমেশন দেওয়া আছে এবং ওই শর্ট ইনফরমেশনগুলোই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন ভারতের ভূমিকা, 1661 জন শহীদ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতের ভূমিকা কি? ভারত হলো শরণার্থী কর চালু করেছে। শরণার্থী কর চালু করেছে এবং প্রত্যেকটা জনগণের প্রতি 1 টাকা করে শরণার্থী কর চালু করে এবং 100 কোটি তারা শরণার্থী কর চালু করেছে এবং তারা 1 কোটি রুপি, 100 কোটি না, 1 কোটি রুপি তারা প্রদান করেছিল প্রথমেই, এবং বাংলাদেশ ফান্ড গঠনে সহায়তা, বিডি ফান্ড গঠনে সহায়তা, এবং সেখানে আলাদা করে তারা অর্থ দিয়েছে। তারপর হলো 1 কোটি শরণার্থীদের আশ্রয়, 1 কোটি শরণার্থীর আশ্রয় দিয়েছিল। এরপরে হলো ভারতের ভূমিকার মধ্যে যে মিত্র বাহিনী গঠন, ভারতের ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য দিক হলো যে মিত্র বাহিনী গঠন এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ, এবং যেটা অংশগ্রহণ করেছিল 6 ডিসেম্বর থেকে শুরু হয়। চীনের ভূমিকা, চীনের আসলে ভূমিকা ছিল নেতিবাচক এবং তারা আমাদের এখানে বেরো দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন একটা প্রস্তাব দিয়েছিল, শান্তি প্রস্তাব, এই শান্তি প্রস্তাবে বেরো দিয়েছিল চীন শান্তি প্রস্তাবে বেরো প্রদান করে এবং এই চীন তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সরাসরি বিপক্ষে অবস্থান গ্রহণ করে। সোভিয়েত ইউনিয়ন যেটা করেছিল অনেক কিছু, যেটা 8ম নৌবহর পাঠিয়েছিল। যখন যুক্তরাষ্ট্র 9 ডিসেম্বর যখন 7ম নৌবহরকে পাঠায় প্রশান্ত মহাসাগর থেকে, এই ইউএসএ যখন 7ম নৌবহর পাঠায় তার বিরুদ্ধে, এই 14 ডিসেম্বর বঙ্গোপসাগরে এসে পৌঁছায়, সেটা 8ম নৌবহর। এই 8ম নৌবহর এটা মানে বঙ্গোপসাগর উদ্দেশ্য করে তারা রওনা হয়, যদিও এটা পৌঁছায় নাই। এই 8ম নৌবহর তারা প্রেরণ করেছে। তারা হলো মুক্তিযুদ্ধের জন্য 3বার ভেটো দিয়েছে, 3বার ভেটো, জাতিসংঘে 3বার ভেটো প্রদান করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, 3বার ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন। এরপরে হলো বাংলাদেশে যে একটা হলো পদগার্নি লেটার্স। এখন বলতে পারেন পদগার্নি লেটার্স কি? পদগার্নি লেটার্স হলো যে পদগার্নি একজন যিনি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন 1971 সালে, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, তিনি ইয়াহিয়া খানকে, ইউএস পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে চিঠি লেখেন। ইয়াহিয়া খানকে চিঠি লেখেন যে আপনি দ্রুত পূর্ব পাকিস্তানে আপনি হত্যাযজ্ঞ বন্ধ করুন। এই যে সেভারাল টাইমস তিনি চিঠি লিখছেন, এই চিঠিগুলোকে একত্রে বলা হয় পদগার্নি লেটার্স। সোভিয়েত ইউনিয়ন এখানে পদগার্নি লেটার্স হিসেবে সম্মাননা পাচ্ছে এবং এই সোভিয়েত প্রেসিডেন্ট পদগার্নি লেটার্স এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পাশে ছিল। এরপরে হলো যে 9 আগস্ট ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ভারতের সাথে, যে মুক্তিযুদ্ধ সংক্রান্ত মৈত্রী চুক্তি ভারতের সাথে। ভারত এবং রাশিয়া তারা 9 আগস্ট মৈত্রী চুক্তি করে এবং এই চুক্তির কারণে কিন্তু ভারত অনেকটা সাহস পায়। এরপর ইউএসএ আমাদের বিপক্ষে ছিল, তবে ইউএসএ জনগণ পক্ষে ছিল আর ইউএসএ প্রশাসন তারা বিপক্ষে ছিল। এবং এরা কিন্তু 2বার যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়, ইউএসএ 2বার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। মোট 3বার প্রস্তাব দেওয়া হয় যুদ্ধবিরতির। এর মধ্যে একটা দিয়েছিল 8টি অস্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের, আর 2টি দিয়েছিল ইউএসএ। এবং এই 2টি প্রস্তাবেই মানে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং এই মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়ন ওই প্রস্তাবের বিপক্ষে 3বার ভেটো দিয়েছিল। 3বার ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন এবং এই 3বার ভেটো যে দেখবেন আপনি প্রিলি গাইডে সুন্দর করে লেখা আছে 4, 5 এবং 13 ডিসেম্বর। 3বার ভেটো দেয় 4, 5 এবং 13 ডিসেম্বর। দুইটা প্রস্তাব ছিল ইউএস এর বিরুদ্ধে, আর একটা ছিল নিরাপত্তা পরিষদের 8টি অস্থায়ী সদস্যের বিরুদ্ধে।
এরপর আসছে যে আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি? আত্মসমর্পণ দলিলের তাৎপর্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আসলে আত্মসমর্পণ দলিলটার নাম কি। আমরা অনেকেই কিন্তু আত্মসমর্পণ দলিলের নামটা জানি না। এটা কি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নাকি ইনস্ট্রুমেন্ট টু সারেন্ডার? আত্মসমর্পণ দলিলের আসলে নামটা কি? এখানে কিন্তু ডিরেক্ট আপনারা যদি বেসিক ভিউ পড়ে থাকেন কিন্তু লেখা আছে যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। আত্মসমর্পণ দলিলের তাৎপর্য, আগে দলিলের নাম লিখতে হবে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। মনে রাখবেন, যখন ভৌগোলিক কোনো বিষয় হস্তান্তর সংক্রান্ত হবে তখন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্ট হয়, তখন কিন্তু এটা ট্রিটি বা এগ্রিমেন্ট হয় না, এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। পয়েন্টগুলো লিখলেই হবে, পয়েন্টগুলো লিখবেন আর সাথে একটা বিবরণ দেবেন ছোট্ট করে। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি? এখানে এই আত্মসমর্পণ দলিলে কিন্তু ভারত স্বাক্ষর করেছে, ভারত এবং পাকিস্তান এই কথাটা বলবেন না, এই কথা কিন্তু লেখা নেই, ভারত এবং পাকিস্তান লেখা নেই। এখানে লেখা আছে যে পাকিস্তান না, এটা নিয়াজি লেখা আছে, এবং নিয়াজি তিনি পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন। আর ভারত না, এটা ছিল অরোরা, এবং এই অরোরার বিষয়বস্তু যেটা ছিল, জগদীশ সিং অরোরা তিনি কিন্তু ছিলেন মিত্র বাহিনীর প্রধান ছিলেন জগদীশ সিং অরোরা। এখানে শুধু আত্মসমর্পণ দলিল লিখলেই হবে। আর আত্মসমর্পণ দলিলের তাৎপর্য বললে যে পাকিস্তান আত্মসমর্পণ করেছে, যে পাকিস্তানে তার দম্ভের পতন হয়েছে। তারপরে হলো বাংলাদেশের যে মুক্তির প্রতি যে একাগ্রতা, সে একাগ্রতার জয় হয়েছে। এরপরে হলো যে বাংলাদেশ যে 23 বছরের সংগ্রামের একটা সফল পরিসমাপ্তি ঘটেছে। বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে। আরেকটা প্রশ্ন আসছে এখানে 17 এপ্রিল 1971 সম্পর্কে। 17 এপ্রিল 1971 এটার একটা টিকা আসছে। মনে রাখবেন, টিকা যদি আসে এক প্যারায় লিখতে হবে, টিকায় কখনো প্যারা দেয়া যাবে না। 38তম বিসিএস এর 25 দেখলাম। 37তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে 35 নম্বরের, 35 নম্বরের কোশ্চেন আসছে। 1 নম্বর কোশ্চেন ছিল স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি? স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পার্থক্য জিজ্ঞেস করছে। নাম্বার 2, 47 থেকে 71 পর্যন্ত পর্যায়, 71-এর পর্যায়গুলো বিবরণ চেয়েছে। একই প্রশ্ন, এটা 15 নম্বর কোশ্চেন ছিল 15। একই কোশ্চেন 3 বার আসছে, 4 বার দেখলাম। বীর শ্রেষ্ঠগণের নাম লিখুন, এখন এখানে একটা কথা মনে রাখবেন, দুটি বিষয়। একটা হলো ভাষা আন্দোলনের ভাষা শহীদদের নাম, বিশেষ করে 8 জন যে ভাষা শহীদ তাদের নামটা জানতে হবে। ভাষা শহীদ 8 জন, এবং 8 জনের মধ্যে এক যদি বলি রফিক, 2 শফিক। এই শফিক কিন্তু আর একটা নাম আছে শফিউর। শফিক, সালাম, বরকত, জব্বার, আউয়াল, ওহিউল্লাহ, আর 8 হলো অজ্ঞাত, রিক্সা চালক একজন। এই 8 জন ভাষা শহীদের নাম জানতে হবে। আর বীরশ্রেষ্ঠ যে 7 জন তাদের একেবারে ডেজিগনেশন সহ, পদবী সহ জানতে হবে। নাম্বার 4 আসছে যে এখানে 70 নির্বাচন টিকা। এখানে আসন টাসন যা থাকবে সব এক লাইনে, এখানে কোনো প্যারা হবে না, এক লাইনে একেবারে। যদি বলে যে আওয়ামী লীগ 169টি আসন পেয়েছে, ওই এক লাইনে লিখতে হবে আওয়ামী লীগ 69টি পেয়েছে এবং অন্যান্যরা 2টি পেয়েছে, এরকম লিখলে একসাথে লিখতে হবে। আর টিকা আসছে একটা মুজিবনগর সরকার, এখানেও কোনো কি হবে না,
যদি টিকা শব্দটা উল্লেখ করে তাহলে কখনো প্যারা হবে না, একই প্যারায় লিখতে হবে। আপনাদের পরীক্ষা কিন্তু শনিবার দিন পরীক্ষা, অনলাইন পরীক্ষার আমি পুরো সিস্টেমটাকে আপনাদেরকে আমি জানাবো। আর অফলাইন পরীক্ষার তো ফার্মগেট এসে পরীক্ষা দিতে হবে। 80 নম্বরের পরীক্ষা থাকবে সংবিধান এবং মুক্তিযুদ্ধের। সময় থাকবে 80 নম্বরের জন্য, সময় থাকবে হলো 696 মিনিট, 96 মিনিট সময় থাকবে। 36 নম্বরে অনেক বেশি প্রশ্ন আসছে, 40 নম্বর আসছে 36 নম্বরে, কিন্তু 35 নম্বরে কোশ্চেন আসছে মাত্র 10। 36-এ কি আসছে? 1 নম্বর হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভবে ভাষা আন্দোলনের ভূমিকা। বাঙালি জাতীয়তাবাদের উত্থানে 52 ভূমিকা। আমি সাল লিখলে বুঝবেন যে এটা গণনাগুলো লেখা আছে। নাম্বার 2 প্রশ্ন আসছে যে 69 গুরুত্ব, মানে গণঅভ্যুত্থানের গুরুত্ব। নাম্বার 3 আসছে 70-এর নির্বাচনের প্রভাব। 70-এর প্রভাব সেম কোশ্চেন যে কতবার আসছে, মুজিবনগর সরকার বলতে কি বোঝেন। নাম্বার 4 মুজিবনগর সরকার বলতে কি বোঝেন। এবং আমি সিলেবাস যদি করি, এবারও প্রিলিতে বলছিলাম যে 6 দফা এবং মুজিবনগর সরকারতে প্রশ্ন আসবে, অ্যাবসলিউটলি সেখান থেকে প্রশ্ন এসেছেও এবং আবারও এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। নাম্বার 4 নাম্বার 5 বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন। নাম্বার 5 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা টিকা আসছে। টিকা বললে অবশ্যই এক প্যারায় লিখতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস যে 10 জানুয়ারি 1972, তখন থেকে 10 জানুয়ারি পালিত হয়। এরপর আসছে যে সেনা প্রত্যাহারের কার্যক্রম পর্যালোচনা করুন। 6 নম্বর সেনা প্রত্যাহার, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যাহারের বিবরণ। আমি সেনা প্রত্যাহার নিয়ে কথাটা বলি। সেটা হলো, বঙ্গবন্ধু যখন ভারতের পালাম বিমানবন্দরে নামেন 1972 সালের 10 জানুয়ারি বেলা 11টায়, ইন্দিরা গান্ধী যখন তাকে রিসিভ করেন, তখন সে ইন্দিরা গান্ধী কুশল বিনিময়ের মধ্যেই বলছেন যে হোয়েন ইউ উইল ব্যাক, হোয়েন ইন্ডিয়ান আর্মি উইল ব্যাক, এটা বুঝাচ্ছেন। অর্থাৎ ভারতের আর্মি কখন যাবে। যদি ভারতের আর্মি না যেত তাহলে বাংলাদেশ স্বাধীনতার লাল সূর্য দেখতে পারতো না। এবং তিনি একটা মেন্টাল প্রেশার দিচ্ছেন ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধী বলছেন, আপনি আগে আপনার দেশের মানুষের কাছে যান, তারপর আমরা এটা নিয়ে ভাববো। এরপরে বঙ্গবন্ধু প্রথম সফর, বঙ্গবন্ধু খুব চালাক ছিলেন আর কি, প্রথম সফরটা ইন্ডিয়া করছেন 5 থেকে 6 ফেব্রুয়ারি ইন্ডিয়ায় তিনি যান। এবং ইন্ডিয়ায় কলকাতার রাইটার্স বিল্ডিং এর সামনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 20 লাখ মানুষ ছিল সেখানে এবং ধারণা করা হয় 20 লক্ষ মানুষের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। তখন বঙ্গবন্ধু ওখানে রবীন্দ্রনাথের একটা উক্তি বলেছিলেন যে, রিক্ত আমি সিক্ত আমি, দেয়ার কিছু নাই, আসে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। এই বক্তব্যটা বঙ্গবন্ধু দেন এবং ওখানে ইন্দিরা গান্ধী তাকে মানে আশ্বস্ত করেন ওই বক্তব্যের, মানে ওই প্রোগ্রামে তিনি সরাসরি বলেন যে আগামী মার্চ মাসে আপনার জন্মদিনের আগেই, আপনার 17 মার্চ জন্মদিন, তার আগেই ইন্ডিয়ান আর্মি প্রত্যাহার করবে বাংলাদেশ। এবং এখান থেকে প্রত্যাহার তারা শুরু করে 12 মার্চ 1972-এ এবং 1972 সালের 17 মার্চ সর্বশেষ প্রত্যাহার করা হয়। 12 থেকে 17 মার্চ পর্যন্ত সেনা প্রত্যাহার করা হয়। তাহলে গল্পটা কি রকমের? গল্পটা হলো, বঙ্গবন্ধু যখন 10 জানুয়ারি বেলা 11টায় পালাম বিমানবন্দরে নামেন, তখনই ইন্দিরা গান্ধীকে তিনি এই বিষয়ে বলেন যে হোয়েন ইউ উইল ব্যাক। এবং এটা একটা মেন্টাল একটা প্রেশার ছিল এবং ইন্দিরা গান্ধী তাকে বলছিল যে আপনি আগে দেশের মানুষের কাছে যান এবং সেখান থেকে মানে আপনি আগে যান, তারপরে আমরা এটা নিয়ে ভাববো, দ্রুতই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ ত্যাগ করবে। এবং 5 থেকে 6 ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধীর কলকাতায় বঙ্গবন্ধু প্রথম সফর করেন, বিদেশ সফর। এবং সেই সফরে তিনি বলছিলেন যে, রিক্ত আমি সিক্ত আমি, দেয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। এবং এই বক্তব্যের প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আগামী 17 মার্চ আপনার জন্মদিনের আগেই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ ভূখণ্ড ত্যাগ করবে। এবং 12 মার্চ থেকে 17 মার্চ 1972 সালে এই ইন্ডিয়ান আর্মি এখান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর যে দেখলাম বাঙালি জাতি 69-70 নির্বাচন, মুজিবনগর সরকারের একটা দেখলাম আত্মসম্পদ দলিলের গুরুত্বটা লেখে না, ভারতীয় সেনা প্রত্যাহার, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস,
7 নম্বরে হলো যে আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি, কে স্বাক্ষর করে, কে স্বাক্ষর করেন। স্বাক্ষর করছেন কিন্তু দুইজন, জগজিৎ সিং অরোরা এবং আমির আব্দুল্লাহ খান নিয়াজি, এ কে নিয়াজি। ওর নাম অনেকে মনে করে এ কে এম নিয়াজি, আসলে এ কে নিয়াজি। এই নাম কিন্তু ভুল হলে কিন্তু নাম্বার 0। আমির আব্দুল্লাহ খান, আমির আব্দুল্লাহ খান নিয়াজি, ক্লিয়ার? ইমরান খানের চাচা। 8 নম্বর হলো আইসিটি থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল থেকে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়? 8 নম্বর কোশ্চেন, উপরেই লিখি। 8 নম্বর আসছে 36 নম্বরতে, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি থেকে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কতজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়? আর একটা প্রশ্ন আসছে যে কার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে? কার্যকর হয়েছে কতজনের? কার কার্যকর হয়? কার্যকর হয়েছে 6 জনের, 6 জন না, মোট 9 জন, 9 জন, সরি, মোট 9 জন না, 6 জন, সরি, 6 জনের কার্যকর হয়। 6 জন কে? 6 জন হলেন 6 জন ছিলেন কে? একজন ছিলেন কাদের মোল্লা, প্রথমে তো কাদের মোল্লার ফাঁসি হয়, কাদের মোল্লা। 2 নম্বরে হলো যে মীর কাসিম আলী। 3 নম্বর হলো কামরুজ্জামান। 4 নম্বরে হলো আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। যারা শিবির করেন তারা তাদের নাম জানেন। দুঃখের বিষয়ে তারা যে ক্রিমিনাল ছিল, রিয়েল ক্রিমিনাল, এরা কিন্তু বিশ্বাস করে না। শিবির যারা তারা বিশ্বাসই করে না যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাজাকার হইতে পারে। আপনি 71 পত্রিকা বললে বোঝাই, আলী আহসান মুজাহিদ জানেন আল শামসের আল বদরের প্রধান ছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। নিজামী, মতিউর রহমান নিজামী আল শামসের প্রধান ছিল। আল শামস আল বদর এরা যুদ্ধ করে নাই বাংলাদেশের পক্ষে, তারা কোনো যুদ্ধ করে নাই, বিপক্ষেই করেছে। নাম্বার 6 হলো সাক্কা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী। এই 6 জনের কার্যকর হয় এবং মৃত্যুদণ্ড ঘোষণা করেছে খুব সম্ভবত, আমি ভুল না করলে 143 জন। পিডির বেসিক বুথে লেখা আছে 143, এবং তার মধ্য থেকে কার্যকর হয়েছে 6 জনের। 35তম বিসিএস এ কোশ্চেন আসছে মাত্র 10 নম্বর, এবং এইটাই ছিল সবচেয়ে অ্যামাজিং। 35তম বিসিএস এ প্রশ্ন আসছে মাত্র 10, এবং সেই প্রশ্ন দুইটা হলো 5-5-10 ছিল। 35 এবং 36তম বিসিএস এ এক্সাম কয়টায় আমি বিস্তারিত জানাবো, খুব সম্ভবত বিকেল 4টায় হবে। 96 মিনিট তো, 4টা হলে 5:30 শেষ হয়ে যাবে, বা 4:30 থেকে 6টা হতে পারে। 6 দফা কি কি? 1 নম্বর প্রশ্ন, 6 দফা কি কি? এখানে মনে রাখবেন 6টা দফা লিখবেন, যদি পারেন ইংরেজিতে লিখবেন, কারণ 6 দফার মূল ভাষা ছিল ইংরেজি। যদি কেউ পারেন ইংরেজিতে পাবেন, ইংরেজিতে 6টা দফা যদি লিখতে পারেন খুব ভালো নম্বর পাবেন। আর 6টা দফা যদি সরাসরি লিখতে পারেন সুন্দর করে বাংলায়ও, তাও ভালো নম্বর পাবেন। এখানে ইংরেজিতে লিখতে পারলে একটু বেশি ভালো হয়, কারণ ভাষা মানে 6 দফাটা ছিল ইংরেজি ভাষায়। আর 70 নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মূল তাৎপর্য কি? 70 নির্বাচনে আওয়ামী লীগের জয়ের তাৎপর্য কি? আওয়ামী লীগের জয় তাৎপর্য বেসিক্যালি এটাই যে 6 দফা ছিল আমাদের ইশতেহার, 6 দফার প্রতি জনগণের সমর্থন। এখন একটা বিষয় দেখেন, আমরা পুরো স্টোরিটাকে, মুক্তিযুদ্ধকে আমরা 4টা সেগমেন্টে যদি ভাগ করি, যে আসলে মুক্তিযুদ্ধের বিষয়টা 4টা ভাগই ভাগ করা যায়। একটা হলো 1947 থেকে 71 পর্যন্ত, আর একটা হলো 1971-এর ঘটনা, যুদ্ধের সময় যেটা ঘটছে সেটা 71-এর ঘটনা। এরপর হলো যুদ্ধ পরবর্তী ঘটনা, আর একটা হলো সাম্প্রতিক ঘটনা। এই 4টা
4টা সেগমেন্টে যদি ভাগ করি, তাহলে আমরা বেসিক্যালি বের করতে পারবো আসলে আমাদের জন্য কি কি পড়া উচিত। এখানে দেখেন একটা বিষয় যে 47 থেকে 71 পর্যন্ত আমরা আসলে কি পড়বো। 47 থেকে, হ্যাঁ খুব দেখা যাচ্ছে, 47 থেকে 71 পর্যন্ত সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন যখন আপনি বলবেন যে 47 থেকে 71 আলোচনা করো, সেখানে আওয়ামী মুসলিম লীগ রাখবেন। আমি এখানে সবগুলোই লিখবো, তারপরে স্টার মার্ক দেবো যে কোনটা বিস্তারিত লিখবেন। আওয়ামী মুসলিম লীগ গঠন ও মুসলিম শব্দটি বাদ 1955, এই ঘটনা দিয়ে শুরু করবেন। নাম্বার 2, পাকিস্তানের বৈষম্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তান যে আমাদের বৈষম্য করেছে, এখন পর্যন্ত পরীক্ষা আসেনি, যে 23 বছরে যে বৈষম্যটা ছিল, বৈষম্য সম্পর্কে আলোচনা, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, ক্রীড়া, তারপর নিরাপত্তা, এই বৈষম্যগুলো। নাম্বার 3, সেটা হলো ভাষা আন্দোলন। নাম্বার 4, যুক্তফ্রন্ট, নির্বাচন। নাম্বার 5, 62 শিক্ষা আন্দোলন। 6 দফা। 7 হলো 68 মামলা, আগরতলা মামলা। 8 69 অভ্যুত্থান। 9 70 নির্বাচন। 10 আইয়ুব বিরোধী জোট। আইয়ুব বিরোধী জোট, আইয়ুব বিরোধী জোট, দেখি সবগুলো দেখা গেছে কিনা। ইয়েস, সবগুলো দেখা গেছে। এখানে দেখেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বৈষম্য। যদি 47 থেকে 71 আসে, এই পয়েন্টগুলো 10টা পয়েন্ট দিয়ে লিখবেন। আর যদি আলাদা করে আসে, বৈষম্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলন পড়বেন, ভাষা আন্দোলনের তাৎপর্যটা গুরুত্বপূর্ণ, তাৎপর্য। গণনাগুলো দরকার নেই, গণনা যেগুলো আছে না 47 অর্থমুদ্রের মধ্যে সবই যাবে। অর্থাৎ আন্দোলনের গোষ্ঠীগুলো একবার দেখতে পারেন, আর তাৎপর্যটা। যুক্তফ্রন্ট নির্বাচন এখন পর্যন্ত কোনো পরীক্ষা আসে নাই। যুক্তফ্রন্ট নির্বাচন এখানে যদি আসে, সেটাও গুরুত্ব বা তাৎপর্য। 62 শিক্ষা আন্দোলন এখানে স্পেসিফিক আলাদা করে আসেনি, টিকে আসতে পারে, এগুলো টিকে আসতে পারে। তবে 62 শিক্ষা আন্দোলনের মধ্যে যে জিনিসটা দরকার, যে কোন জিনিসটাকে ফোকাস করবেন, সেটা হলো যে শিক্ষা আন্দোলন কেন হয়েছিল। বেসিক্যালি শিক্ষা আন্দোলন মানে 62 শিক্ষা আন্দোলনের মানে শিক্ষা কমিশনের রিপোর্টে কি ছিল। 6 দফা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাস্ট পড়তে হবে। এখানে দফাও পড়তে হবে, গুরুত্বও পড়তে হবে, ঠিক আছে, দফা গুরুত্ব। 68 মামলা, এই মামলা সম্পর্কে টিকে আসতে পারে, গণনাগুলো বিবরণ করলে চলবে। 69 গণঅভ্যুত্থান অনেকবার প্রশ্ন আসছে, আবার আসতে পারে। 70 নির্বাচন অনেকবার আসছে, আবার আসতে পারে। আইয়ুব বিরোধী জোট, যে আইয়ুব বিরোধী যে 8 দলীয় জোট হয়েছিল বাসারের নেতৃত্বে বা ন্যাপের নেতৃত্বে, সেই জিনিসটার পরিচয় দিতে হবে। 71 ঘটনা, 71 ঘটনা হলো বেসিক্যালি মুক্তিযুদ্ধের ঘটনা। যদি বলা হয় যে, একটা জিনিস মনে রাখবেন, যদি 3টা আন্দোলন মনে রাখি আমরা, আমি এখানে লিখি, আপনি লিখে মুছে দেবো, আপনি খাতায় লিখবেন, মানে বক্সের নিচে লিখবেন। এই বক্স এই পর্যন্ত, 10টার বেশি পয়েন্ট নাই, 10টা বা 2টা পয়েন্ট রেখে তারপরে দাগ দিয়ে দেন। একটা বিষয় হলো, যদি বলা হয় যে 6 দফা আন্দোলন, মানে 6 দফা আন্দোলন, হ্যাঁ 6 দফা আন্দোলন যদি বলে, এই 6 দফা আন্দোলন কিন্তু শুরু হয়েছে 23 মার্চ 1966, এটা শেষ হয়েছে কিন্তু 25 মার্চ 1971। অর্থাৎ 6 দফা আন্দোলন কিন্তু 1971 সালের 25 মার্চ পর্যন্ত। 66 থেকে 25 মার্চ 1971 পর্যন্ত যা করছে সব কিন্তু 6 দফা আন্দোলন। যদি বলা হয় অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন যদি বলে, এই অসহযোগ আন্দোলন কিন্তু আপনার 2 মার্চ 1971 থেকে 25 মার্চ 1971 পর্যন্ত, এই সময় যা ঘটবে সব কিন্তু অসহযোগ আন্দোলন। এখানে 2 মার্চে যা করছে, 3 মার্চে, 6 মার্চ, 7 মার্চ, 8 মার্চ, এরকম করে যাবেন, সবগুলো কিন্তু আপনার অসহযোগ আন্দোলন। এরপরে হলো, যদি বলা হয় মুক্তিযুদ্ধ, সেটা হলো 26শে মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971, এটা হলো মুক্তিযুদ্ধ। 3টা যুদ্ধের বিবরণ যদি বলে, আর যদি বলে 47 থেকে 71, তাহলে ওই 10টা পয়েন্ট রাখবেন।
একাত্তরের ঘটনার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মার্চ ও ডিসেম্বর। এটা এক নজরে দেখে যাবেন। ডিসেম্বরের ঘটনা যে কোনো পিডি গাইড থেকে বা যে কোনো রিটেন গাইড থেকেও পড়তে পারেন। অর্থাৎ মার্চ ও ডিসেম্বরের ঘটনাগুলো আলাদা করে দেখবেন। বেসিকগুলো তারিখ সহ দেয়া আছে, পারলে এটা দেখতে পারলে ভালো। এরপরে সেটা হলো যে এর মধ্যে সেটা হলো স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র। এই দুইটা একটু ঘোষণা এবং ঘোষণাপত্র দুইটাই আলাদা করে পড়বেন। এবং এই স্বাধীনতা ঘোষণা এবং ঘোষণা কিন্তু মুখস্থ থাকাটা খুব জরুরি। দেখবেন সংবিধানের ষষ্ঠ তফসিল, সংবিধানের ষষ্ঠ তফসিল আছে যে দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ। এরকম করে পুরো বাক্যটা ইংলিশ এবং বাংলায় মুখস্থ রাখতে পারলে ভেরি ভেরি বেটার। এরপর ঘোষণাপত্রের পার্থক্য। এরপরে যেটা হলো যে 7 মার্চ, এরপরে মুজিবনগর সরকার। তারপর হলো রণকৌশল সংক্রান্ত বিষয়। তারপর হলো রণকৌশলের মধ্যে সেক্টর পড়তে হয়, সেক্টর। এরপরে আপনারা এটা জানেন কিনা, রাজাকার আলবদর আল শামস আর একটা হলো শান্তি কমিটি। এই চারটা একবার যদি পারেন দেখে যাবেন। আমি গ্রুপে পড়তে বলে আমি 10-30 সেকেন্ডে বলি। রাজাকার হলেন বেতনভুক্ত কর্মচারী যাদের সপ্তাহে 30 টাকা বেতন ছিল, এবং রাজাকার যারা ছিল তারা প্রশিক্ষিত বাহিনী ছিল, এবং এরা অংশগ্রহণ করত বেসিক্যালি স্বাধীনতার বিরুদ্ধে যারা আছে তারা, অর্থাৎ জামাত ইসলামীর মাওলানা ইউসুফের প্রতিষ্ঠাতা, জামাত ইসলামী, মুসলিম পার্টি, মুসলিম লীগ, তাদের। আল বদর ছিল এখন যে শিবির, তৎকালীন নাম ছিল ছাত্র সংঘ। এই ছাত্র সংঘের প্রত্যেকটা ইউনিটে 313 জন করে সদস্য রাখা হতো, কারণ বদরের যুদ্ধে 313 জন হাফেজ যুদ্ধ করেছিল। সেজন্য আল বদরের প্রধান ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এবং এই আল বদরে এখানে প্রত্যেকটা ইউনিটে 313 জন করে সদস্য ছিল, যারা সবাই ছিল ছাত্র সংঘ বা বর্তমান যে শিবির তার ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ। আল শামস যার প্রতিষ্ঠাতা ছিল মাওলানা মতিউর রহমান নিজামী। এটা ছিল যে ছাত্রদের জোট, তবে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের ঐক্য। যেমন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, যারা বিপক্ষে যারা ছিল আল শামস। আর শান্তি কমিটির পক্ষে ছিল যে যারা ওই কমিটি, তারা পুরো যুদ্ধের বিপক্ষে অবস্থানটা পরিচালনা করত, এবং এর প্রধান ছিল গোলাম আজম। এরপরে হলো অপারেশন সার্চলাইট। অপারেশন দুইটা, একটা সার্চলাইট আর একটা হলো অপারেশন বিগ বার্ড, বঙ্গবন্ধুকে যে অ্যারেস্ট করা হয়। আরেকটাও পড়তে পারেন অপারেশন জ্যাকপট। এখানে আরো দুইটা বিষয় আছে, একটা হলো বিদেশিদের ভূমিকা, আর একটা হলো বঙ্গবন্ধুর গ্রেপ্তার ও বিচার। 71 ঘটনার মধ্যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবারে আসি যুদ্ধ পরবর্তী ঘটনার মধ্যে আছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, তারপরে আছে ভারতীয় সেনা প্রত্যাহার। আর একটা হলো যুদ্ধের সময় কিন্তু ইউএন ও ওয়াইসির ভূমিকা, দুইটাই আমাদের বিপক্ষে ছিল। এই যে বিদেশিদের ভূমিকা একটা লিখছেন না, বিদেশিদের ভূমিকার মধ্যেই ইউএন ও ওয়াইসি। বিদেশিদের ভূমিকা কিন্তু ওই প্রশ্নটাই, যে ইউএসএসআর, ইন্ডিয়া এবং চায়না স্বীকৃতি খেতাব।
স্বীকৃতি খেতাব এটা দেশি এবং বিদেশি, দেশি এবং বিদেশি তাদের একটা খেতাব আছে। এই দেশিদের খেতাব দেওয়া হয়েছিল 1973 সালের 15 ডিসেম্বর, 15 ডিসেম্বর, আর বিদেশিদের খেতাব দেওয়া হয় 2010 সালে। এরপরে হলো খেতাব ও স্বীকৃতি। আত্মসমর্পণ দলিল সম্পর্কে তো আগেও বলেছিলাম। আত্মসমর্পণ দলিল যুদ্ধ পরবর্তী ঘটনার মধ্যে এগুলো। এরপরে বলছে যে সাম্প্রতিক কি কি আছে, সাম্প্রতিক ঘটনাগুলো কি কি, সেটা হলো মুক্তিযোদ্ধার সংজ্ঞা, মুক্তিযোদ্ধার সংজ্ঞা। আর একটা পার্থক্য আছে এখানে, মুক্তিবাহিনী এবং হলো মুক্তিযোদ্ধা দুটার মধ্যে পার্থক্য, মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধার পার্থক্য, এই দুটো পার্থক্য। মুক্তিবাহিনী এরা হলো বিভিন্ন প্রশিক্ষিত বাহিনী, প্রশিক্ষিত বাহিনীর সদস্য, যেমন পুলিশ বাহিনী, পাকিস্তান আর্মি, পাকিস্তান নেভি, এরা যারা ওখান থেকে চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুক্তিবাহিনী। আর মুক্তিযুদ্ধ হলো ট্রেনিং প্রাপ্ত ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, তাদের ট্রেনিং প্রাপ্ত হলো মুক্তিযোদ্ধা। আর মুক্তি বাহিনী হলো যারা প্রশিক্ষিত বাহিনী, অর্থাৎ একই হয়ে যাচ্ছে না। ট্রেনিং প্রাপ্ত বলতে যারা যুদ্ধ কখনো কোনো বাহিনীর সদস্য না, আম জনতা, এবং তারা ট্রেনিং দিয়ে তারা হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আর মুক্তি বাহিনী হলো প্রশিক্ষিত বাহিনী। তাহলে মুক্তিযুদ্ধের সংজ্ঞা ও সংখ্যা, সংজ্ঞা কি এবং সংখ্যা কি। তারপরে হলো যুদ্ধাপরাধের বিচার, বীরাঙ্গনা। তারপরে হলো গণহত্যার স্বীকৃতি, গণহত্যার স্বীকৃতি জরুরি কিনা, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা পড়ব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, গণহত্যার স্বীকৃতি। ইতিমধ্যে অনেকেই দেখেছে একটা গণহত্যা দিবস ঠিক আসতে পারে, 2017 সালে ঘোষণা করা হয় 25শে মার্চকে গণহত্যা দিবস। তারপর হলো জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধের সময় কি কি স্লোগান ব্যবহার করা হতো, স্লোগানগুলোর বিবরণ, যেমন বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এই যে বিষয়গুলো এটা এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমি এ পর্যন্ত শেষ করলাম আপনাদের মুক্তিবাহিনী, বেসামরিক, মুক্তিযোদ্ধা, সামরিক। থ্যাংক ইউ ভেরি মাচ। তুলি আফরিন, ভালো কথা বলছেন। কি বাংলায় ব্র্যাকেটে লিখবো? না না, শুধু ইংলিশে লিখলেই হবে, সয়দা ফান্দারাল। ঠিক আছে, আমি আপনাদের এখানে গ্রুপে আমি মনে হয় 6টা লেকচার দিয়েছি মুক্তিযুদ্ধের উপরে, মানে রেকর্ড দিয়েছি। আপনার রেকর্ডগুলো দেখে রাখবেন। যেইটা আপনার কাছে মনে হবে আনক্লিয়ার্ড এবং যেটা মনে হবে যে আপনার ক্লাস নেওয়া উচিত, আপনি জাস্ট ইনবক্সে আমাকে জানাবেন যে এই টপিকটা মিসিং আছে ওই 6টা লেকচারের মধ্যে। খুব দ্রুত 6টা লেকচার করে ফেলবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমি আপনাদের বৈষম্য পড়াইছি কিনা একটু দেখেন আমাকে, যে বৈষম্য আছে কিনা ওই ক্লাসগুলোর মধ্যে। যদি কোনো কিছু মিসিং থাকে আমাকে জানাবেন। আমি নেক্সট, অর্থাৎ পরবর্তী মঙ্গলবার ইনশাল্লাহ, আজকে তো মঙ্গলবার নাকি, আজকে সোমবার, সরি বুধবারের ক্লাসে আমি সংবিধান পড়ব। যদি আপনারা বলেন যে এই মিসিং, তাহলে সেগুলো নিয়ে আমি শুক্রবার দিন ডিটেল আলোচনা করব। তো সংবিধানের ক্লাসটা বুধবার হবে। মুক্তিযুদ্ধের আমি যেগুলো আলোচনা করছি, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে অবজেক্টিভ স্টাইলে লিখবেন, সাবজেক্টিভ না। সাবজেক্টিভ বলতে প্যারা আকারে, মানে প্যারাগ্রাফ না, প্রচুর আলোচনা সেটা না, পয়েন্ট আকারে লিখবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে ভাষাগত ত্রুটি থাকা যাবে না। ভাষাগত ত্রুটি, যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামটা ওভাবেই লিখতে হবে। কর্নেল আতাউল গনি ইসমানী, ওভাবেই নাম লিখতে হবে। অর্থাৎ ভাষাগত, আমি কি করে বুঝাই, যে এরকমের না যে বাংলাদেশকে স্বাধীনতা প্রদান করা হয়েছে, আসলে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা অর্জন করেছে। এখানেই প্রচুর, এখানে ভাষাগত কিন্তু ত্রুটি একটু হলে কিন্তু নাম্বার কমে যাবে। ভুল তথ্য দেওয়া যাবে না, কোনো ভুল মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো ভুল সংখ্যা, নাম্বার বা
তারিখ অথবা কোনো তথ্য ভুল দেওয়া একেবারেই অনুচিত হবে, কারণ এটা কিন্তু আপনার বেসিক, পুরো খাতার বেসিক কিন্তু আপনার মুক্তিযুদ্ধ সংবিধান। সো এখানে বাংলাদেশ বিষয়গুলোতে দুইটাই তো ফোকাসড বেশি, এরপর অন্যগুলো। এরপর হলো যে তারিখে সতর্ক থাকতে হবে। অনেক তারিখ আছে যেটা মানে দ্বৈত তারিখ, যেমন 17 জানুয়ারি না 18 জানুয়ারি বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হয়, আবার তমুদ্দিন মধ্যে 1 সেপ্টেম্বর না 2 সেপ্টেম্বর, এগুলো মানে 1947 সালের সেপ্টেম্বরে, এ কথা লিখলে ভালো হবে। 1968 সালের জানুয়ারি মাসে, এভাবে লিখলে ভালো হবে। তারিখ সংক্রান্ত সতর্ক থাকতে হবে। আমি আবার বলি, সাবজেক্টিভ কোনো উত্তর দিবেন না, অবজেক্টিভ এবং খুব পয়েন্ট করে সুন্দর করে স্পেসিফিক এবং ইনফরমেটিভ উত্তর দিবেন। নাম্বার 2 হলো ভাষাগত কোনো ত্রুটি রাখা যাবে না। নাম্বার 3 হলো কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। নাম্বার 4 হলো তারিখে সতর্ক থাকতে হবে। আর মুক্তিযুদ্ধের যেটা সোর্স, সেটা হলো ইন্টারমিডিয়েটের পরিণতি বইয়ের 2য় পত্র। এখানে আছে আবার হলো আপনার মুক্তিযুদ্ধ সংক্রান্ত যেই ইতিহাসের কিন্তু মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয় আছে, বিশেষ করে 9ম দশম এবং ইন্টারমিডিয়েট বই। এখান থেকে একবার পড়তে পারেন, তবে আশা করি পড়া লাগবে না, কারণ এখানে বেশি সময় দিয়ে কোনো লাভ নাই। আপনি এখানে কিছু না পড়ে গেলেও আপনি কিন্তু এখানে 20-এর মধ্যে 12 পাবেন, আর অনেক বেশি পড়লে কিন্তু 14-15 পাবেন। সো তার চাইতে আপনার মনে হয় অন্য টপিক পড়া ভালো। এখানে আপনি বেসিক ভিউ প্রিডির যে গাইডটা আছে এটাতে ফোকাস করবেন, আমার লেকচারে ফোকাস করবেন, আর আমি পিডিএফে ফোকাস করবেন। যদি পিডিএফ দিয়ে থাকি পিডিএফে ফোকাস করবেন। দেন হলো অন্য কিছু পড়লে মানে অন্য কিছুর দরকার হবে না ইনশাল্লাহ। কোনো দরকার হলে আমাকে ইনবক্সে জানাবেন, ঠিক আছে? আর পরীক্ষা সবাই দেওয়ার চেষ্টা করবেন। আপনার অনলাইনে পরীক্ষার ফি থাকবে, অনলাইনও এবং অফলাইনও। আমি দুইটাই আমি ভাবতেছি, আই এম থিঙ্কিং ডিপলি যে অনলাইন কীভাবে আমি প্রসিডিউরটা মেনটেন করবো। অনলাইন প্রচুর ঝামেলা, তবে একটা ওয়ে বের করেছি, সেই ওয়েটা আমি আপনাদেরকে শেয়ার করবো পরে, মানে গ্রুপে পোস্টের মাধ্যমে শেয়ার করব। যাদের কাছে সম্ভব তারা রিটেন পরীক্ষাটা দিবেন। পরীক্ষা দেওয়াটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর পরীক্ষা দিলে হয় কি যে খাতা দেখতে আমার কষ্ট হয়, প্রচুর কষ্ট খাতা দেখতে। আপনি যদি দেখে থাকেন প্রচুর কষ্ট। এখানে আবার মেনশন করে দেয়া, মানে আগের ব্যাচের খাতাও আমি শেয়ার করবো না, দেখবেন এরা কত যে তাদের মানে কষ্ট করতে হয়েছে, পুরো লাইন বাই লাইন পড়তে হয়। তো যাই হোক, পরীক্ষা দিবেন। আরেকটা বিষয় হলো পত্রিকা কোনোভাবে মিস দিবেন না। এখনকার পত্রিকা, বিশেষ করে ইরানের যে প্রেসিডেন্ট মারা গেছে, এখানে ইস্যুটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে দিয়ে যে এতটা মানে পেঁচানো কোয়েশ্চেন করবে, আনবিলিভেবল, আপনি চিন্তা করতে পারবেন না। তো কালকে থেকে আগামী 7 দিন দেখবেন ইরান বিষয়ক যে কলামগুলো আসবে সেগুলো কিন্তু ফোকাস রাখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।